মেদিনীপুর থেকে দক্ষিণ দিকে প্রায় ১৬০ কিলোমিটার পথ পেরোলে আসে এক শান্ত সবুজে ঘেরা গ্রাম পলাশপুর। শহরের আরাম আয়েশ নেই এই গ্রামের মানুষদের কাছে, কারণ এই গ্রামের জমিদার ছিলেন ভীষণ দয়ালু ও প্রফুল্ল স্বভাবের একজন মানুষ। তিনি সবসময় গরিব দুঃখীদের পাশে দাঁড়াতেন। কারোর ঘরে যদি এক মুঠো শস্যও না থাকত, জমিদার নিজেই তার ব্যবস্থা করে দিতেন। তার এমন উদারতা ও মানবিকতার কারণে গ্রামের মানুষ তাকে অশেষ ভালোবাসত। পলাশপুর গ্রামের একটি বিশেষ প্রথা ছিল, যেটি জমিদার মশাই নিজেই প্রথম চালু করেছিলেন। প্রথাটি ছিল, গ্রামের কেউ যদি কোনো বিপদে পড়ত, কোনো কষ্টে বা দুঃখে থাকত, তাহলে মন্দিরের পাশের বড় বটগাছের সাথে বাঁধা একটা ঘণ্টা সেটা বাজাতে হতো। সেই ঘণ্টা বাজলেই জমিদার মশাই বুঝে যেতেন কেউ এখন বিপদে আছে, তারও সাহায্য প্রয়োজন। তারপর তিনি বা লোক পাঠিয়ে সেই বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য করতেন। কিন্তু এই প্রথাটা আর বেশি দিন টিকবে বলে মনে হচ্ছে না, কারণ পলাশপুরের সেই দয়ালু জমিদার রায়কান্ত সিং আজ গুরুতর অসুস্থ। দীর্ঘদিনের অসুস্থতায় তার দেহ একেবারে রোগা ও নিস্তেজ হয়ে পড়েছিল। তিনি শুয়ে আছেন নিজের ঘরের খাটের পাশে। তার বিশ্বস্ত অনুচর রতনলাল আর সামনে দাঁড়িয়ে আছে গ্রামের কিছু চিন্তিত মানুষ। জমিদারের নিজের কেউই নেই। অনেক আগেই পরলোক গমন করেছিলেন তার বাবা মা। সন্তানও ছিল না তার, আর স্ত্রী কি বা বলবো, ৩ বছর আগে তিনিও এই জমিদার মশাইকে একা রেখে চলে গেছেন চির বিদায়ের পথে। আজ তার আপন বলতে যদি কেউ থেকে থাকে, তবে তারা এই গ্রামের মানুষ আর সেই একনিষ্ঠ অনুচর রতনলাল। রতনলাল, আমার মনে হচ্ছে সময়টা ঘনিয়ে এসেছে রে। এসব কি বলছেন কর্তামশাই? আপনাকে কতবার বলেছি এমন কথা মুখেও আনবেন না। আপনি সুস্থ হয়ে উঠবেন, নিশ্চয় সুস্থ হয়ে উঠবেন। না রে রতনলাল, আর হবে না কিছু। আমি বুঝে গিয়েছি আমার সময় ফুরিয়ে এসেছে। এখন শুধু একটাই চিন্তা হচ্ছে, আমি না থাকলে এই গ্রামটার কি হবে। এই পলাশপুর আমার নিজের হাতে গড়া। এই গ্রামের মানুষজনকে কে দেখবে? কে তাদের পাশে থাকবে সুখে দুঃখে? জমিদার মশাই, এমন করে বলবেন না। আপনি ভালো হয়ে উঠবেন। আপনি আমাদের কর্তা। আপনি থাকবেন আমাদের সঙ্গে চিরকাল। রঘু, আমার বয়স হয়েছে রে, এই শরীর আর টিকবে না। আজ না হোক কাল আমায় যেতেই হবে। ও রতনলাল, তোকে কিছু কথা বলবো। তুই আমার সবচেয়ে বিশ্বাসী সঙ্গী। আমি চাই আমি চলে যাওয়ার পর তুই এই গ্রাম আর গ্রামের মানুষদের দেখবি, তাদের বিপদে আপদে পাশে দাঁড়াবি, যেমন আমি দাঁড়াতাম। কর্তা, এসব কি বলছেন আপনি? আমি আর পাচ্ছি না এসব শুনতে। ও রঘু, তুই যা না, তাড়াতাড়ি যা, ডাক্তারবাবুকে নিয়ে আয়। বল আবার জমিদার মশাইয়ের শরীর খুব খারাপ হয়েছে। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি রতনলালদা, এক্ষুনি আমি যাচ্ছি। ওরে, কেউ কোথাও যাস না রে, এখানেই থাক। সময় নেই, আর সময় নেই। ও রতনলাল, তুই কথা দে,
কথা দে, তুই আমার গ্রামের মানুষদের দেখবি, তাদের সুখে দুঃখে পাশে থাকবি। কথা দে। শান্ত হন কর্তামশাই, আমি আপনাকে কথা দিচ্ছি। আমি কথা দিচ্ছি, আমি এই গ্রামে সবার খেয়াল রাখবো। আপনি শুধু শান্ত থাকুন কর্তামশাই। ও রতনদা, জমিদার মশাই যে চোখ বন্ধ করে ফেললেন গো। এ কি হলো গো দাদা? ও কর্তামশাই, চোখ খুলুন কর্তামশাই। আমি তো কথা দিয়েছি, আমি দেখবো সবাইকে। একবার চোখ খুলুন কর্তামশাই, একবার চোখ খুলুন। না, এবার আর জমিদার মশাই চোখ খুললেন না, কারণ তিনি আর এই পৃথিবীতে নেই। চলে গেছেন বড় লোকে, চিরনিদ্রার দেশে। তার চলে যাওয়া যেন কেউই মেনে নিতে পারল না। ঘর জুড়ে নেমে এলো এক গভীর শোকের ছায়া। দেখতে দেখতে কেটে গিয়েছিল 1 বছর। আজ সেই দিন, যেদিন এই পলাশপুর গ্রামের জমিদার রায়কান্ত সিং প্রয়াত হয়েছিলেন। তার চলে যাওয়া আজও অগাধ বেদনা ছড়িয়েছিল গ্রামের মানুষের মনে। তবে এর পিছনে একটা বিশেষ কারণও ছিল বটে। রায়কান্ত সিংয়ের মৃত্যুর পর তার জায়গায় জমিদারির দায়িত্ব নেয় তার অনুচর রতনলাল। কিন্তু রতনলাল যেন আগের জমিদারের একেবারেই উল্টো স্বভাবের মানুষ। রায়কান্ত ছিলেন দয়ালু ও সহৃদয় ব্যক্তি, গ্রামের মানুষের সুখে দুঃখে পাশে থাকতেন। কিন্তু বর্তমান জমিদার রতনলাল, সে তো মানুষের দুঃখে পাশে থাকা তো দূরের কথা, কেবল কিভাবে অন্যের কাছ থেকে নিজের স্বার্থসিদ্ধি করা যায়, কিভাবে লোভ আর প্রতারণার ফাঁদ পাতা যায়, সেই নিয়েই সারাক্ষণ ব্যস্ত থাকে। গ্রামের মানুষজন তার অত্যাচারে দুঃখ যন্ত্রণায় দিন কাটাচ্ছে, কিন্তু কেউই প্রতিবাদ করবার সাহস পাচ্ছে না। কারণ প্রয়াত জমিদার রায়কান্ত সিং মৃত্যুর আগে নিজে হাতে রতনলালের হাতে জমিদারির দায়িত্ব অর্পণ করে গিয়েছিলেন। এই নিয়ে আজ ধান ক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে গ্রামের কয়েকজন কৃষক নিজেদের মধ্যে আলোচনা করছিল। আরে রাকেশ দা, মনে হয় এবার আমাদের ন্যায্য পারিশ্রমিকটা আর মিলবে না গো। উল্টে দেখো, 2 ভাগের 1 ভাগই গিয়ে পড়বে ওই রতনলালের ঝুলিতে। ইস, চুপ চুপ, নাম ধরে ডাকিস নে রে মোহন, কারো কানে গেলে যে আর রক্ষে নেই। আহা যাক তো, বরং কি বা করবে? প্রাণে মারবে? মারুক না, এমনিই বা কত সুখে আছি বলো। হ্যাঁ, সুখ তো সে 1 বছর আগেই হারিয়ে গিয়েছে রে মোহন। মনে হয় না আর কোনোদিন আমরা সুখের মুখ দেখতে পারবো। ভগবান তো আছেন, তিনি নিশ্চয়ই কোনো না কোনো রাস্তা বের করে দেবেন। আচ্ছা শোনো, কাল আমি চৌরাস্তার মোড়ে গিয়েছিলাম। সেখানে একটা নতুন তেলে ভাজার দোকান হয়েছে। তার হাতে বানানো চপগুলো এমন সুস্বাদু দাদা, ভাবলেই যেন মুখে জল এসে যাচ্ছে। তাই নাকি রে? বেশ ভালো তো। তাহলে আজ সন্ধ্যায় সবাই মিলে সেই দোকানে যাওয়া যাক। তেলে ভাজা খেতে খেতে একটু আড্ডাও দেওয়া যাবে। হ্যাঁ, আইডিয়াটা মোটেই মন্দ নয়। ঠিক আছে, কাজ সেরে সবাই মিলে ওই দিকটায় যাব বরং। কিন্তু দাদা, আর একটা কথা মনে পড়ল, আজ তো রোববার। হ্যাঁ, আজ রোববারই তো, তাতে কি? আরে দাদা, ওই তেলে ভাজার দোকানটা রোববারে বন্ধ থাকে। দোকানের সামনেই বড় বড় করে লেখা, এই দোকান শুধুমাত্র রবিবারে বন্ধ। এই যা, গেল তো সব ভেস্তে। তোমার কথা শুনে তো ভেবেছিলাম আজ গরম গরম তেলে ভাজা খেয়ে একটু মেজাজটা হালকা হবে।
মন খারাপ করো না মোহনদা, আজ তো বেলাও প্রায় গড়িয়ে এসেছে। আজ হলো না তাতে কি, কাল না হয় ওদিকটায় যাওয়া হবে। একদম ঠিক বলেছ রাকেশদা। আচ্ছা ঠিক আছে, তাহলে কালই বরং যাওয়া যাবে। এখন গভীর রাত, আনুমানিক 2টো কিংবা 3টে বাজে। এমন সময় পলাশপুরের গ্রামের ওপর নেমে এলো প্রচণ্ড ঝড়, সঙ্গে তুমুল বৃষ্টি। যেন গত 1 বছরেও এমন ঝড় দেখা যায়নি। চারিদিকে ভিজে একেবারে থই থই অবস্থা। রাস্তাঘাট, গাছপালা সবকিছুই বৃষ্টিতে ভিজে সপসপে। গ্রামের রাস্তাগুলো একদম অন্ধকার। ঝড় বৃষ্টির কারণে চারপাশে ছড়িয়ে পড়েছিল ভয়ানক এক পরিবেশ। দূরের জঙ্গল থেকে মাঝে মাঝে ভেসে আসছিল শিয়ালের ডাক, যা রাতটাকে করে তুলেছিল আরো ভৌতিক। এমন যদি আরো 1 ঘন্টা ধরে চলে, গ্রামের অধিকাংশ ঘরবাড়ির টিনের ছাউনিগুলো বুঝি উড়ে যাবে। সেই ভয়ঙ্কর ঝড়ের রাত পেরিয়ে গিয়েছিল অনেক দিন হবে, আর তারপর থেকে শুরু হয়েছিল টানা ঝিরিঝিরি বৃষ্টি। আজ ঠিক 7 দিন হলো, তবুও সেই বৃষ্টি যেন থামারই নাম নিচ্ছে না। আর শুধু তাই নয়, গতকাল রাতেও হয়েছিল সেই রকম ভয়াবহ ঝড়। সেই ঝড়ে গ্রামের অনেক ঘরবাড়ির ছাউনি উড়ে গিয়েছিল, কেউ কেউ তো প্রায় নিঃস্ব হয়ে পড়েছিল। এই লাগাতার ঝড় বৃষ্টির কারণে গ্রামের কারোরই আর ঠিকমতো কাজকর্ম হচ্ছিল না। ফলে কেউই জমিদার রতনলালের হাতে সময় মতো টাকা গুঁজে দিতে পারছিল না। এই নিয়ে জমিদার এখন প্রবল রুষ্ট হয়ে আছেন গ্রামের সকলের ওপর। আর এমনি এক ঝিরিঝিরি বৃষ্টির মাঝে সন্ধ্যায় বটতলার নিচে আলোচনায় মেতে উঠেছিল গণেশ, গুনিনখুড়ো আর রামু। এই যে দেখছি বৃষ্টি থামার কোনো লক্ষণই নেই গো। এমন চলতে থাকলে তো আমাদের এই গ্রাম ছেড়েই পালাতে হবে। একে তো কাজকর্ম কিছুই হচ্ছে না, তার উপর জমিদারের কথাবার্তা শুনে মাথাটা গুলিয়েই যাচ্ছে। কি যে করব ভেবে আর কুল পাচ্ছি না গো। গ্রামের কর্তা নয় তো, একেবারে আপদ। হবে বিপদের সময় কই গ্রামবাসীদের পাশে দাঁড়াবে তা তো নয়, তার বদলে উল্টে সে এখন করাদায়ের চিন্তায় মশগুল। গ্রামের লোকজন যে না খেয়ে দিন কাটাচ্ছে সেটা ওর মাথায় নাই, ওর মাথায় শুধু টাকার চিন্তা। শুধু তাই নয় গো, কাল রাতে ঝড়ে ওই মাধব কাকাকে চেনো তো? তার বাড়ির পুরো টিনের ছাউনি উড়ে গিয়েছে। আর দক্ষিণ দিকের গায়ের অবস্থা তো আরো ভয়াবহ। ওই নদীর ধার ঘেঁষে যে কয়টা ঘরবাড়ি ছিল, সব ভেসে গিয়েছে গো, একেবারে নিঃশেষ। আরে শুনলাম সকালে জগদীশের সঙ্গে দেখা হয়েছিল, সেই সবটা বলল। এখন এই বিপদ থেকে কেমন করে রেহাই পাব? যদি আজ রায়কর্তা বেঁচে থাকতেন তবে হয়তো গ্রামের এমন দুরবস্থা দেখতে হতো না। সকলেই যেন দুশ্চিন্তার গভীরে আরো ডুবে গিয়েছিল। কিভাবে রেহাই পাবে এমন দুষ্কর পরিস্থিতি থেকে তা কারোরই মাথায় আসছিল না। এদিকে প্রকৃতির ভয়াবহ দুর্যোগ, অন্যদিকে জমিদারের অবিচার, অত্যাচার আর জুলুম, সব মিলিয়ে যেন গোটা গ্রামের মুখে কেবলই দুর্দশার ছাপ স্পষ্ট হয়ে উঠছিল। ঠিক সেই সময় হঠাৎ গুনিনখুড়ো কিছু একটা আভাস পেল, যেন তার কাঁধে এসে আলতো করে হাত রেখেছিল কেউ। কি
আমার কাঁধে কে হাত রেখেছে? এত ঠান্ডা হাত, এ পুরো শরীর যে কেঁপে উঠছে। আরে ও গণেশ, হাতটা সরাতে বল না। কে কে আছে পিছনে? কেউ আর দেখতে পেল না ছায়াটিকে, কারণ ইতিমধ্যেই সেই ছায়াটি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আর ঠিক তখনই তাদের সামনে ছলছল চোখ নিয়ে হাজির হলো পলাশ। সেই তেলে ভাজার দোকানি, যে মাত্র কিছুদিন হয়েছিল এই গ্রামে খুলেছিল তার তেলে ভাজার দোকান। সন্ধ্যের পর থেকে সবাই তার দোকানে ভিড় করে, তার হাতে চপ বেগুনি খায়, কিন্তু আজ যেন চোখে জল ছলছল করছিল। কি হয়েছিল তা কেউ জানতো না। কি রে, তোরা কিছু বলছিস না কেন? খুড়ো, চিন্তায় তোমার মাথা গিয়েছে নাকি? কই, তোমার পেছনে তো কেউই নেই। তা ও পলাশদা, তোমার কি হয়েছে গো? তোমার চোখে এমন জল ছলছল করছে কেন? সর্বনাশ হয়ে গিয়েছে গো দাদা, সর্বনাশ। আমার দোকানটা যে কাল রাতে ঝড়ে একেবারে তছনছ হয়ে গিয়েছে গো, তছনছ হয়ে গিয়েছে। আমি একেবারে পথে বসে গেলাম গো গণেশ দা। আহা, শান্ত হও পলাশদা, শান্ত হও। এমন করে ভেঙে পড়লে চলবে না। শুধু তোমার নয়, গ্রামের অনেকেরই একই অবস্থা। সবাই বিপদে আছে গো এখন। না গো দাদা, আমি যে আর শান্ত থাকতে পারছি না গো। ওই দোকানটাই ছিল আমার শেষ সম্বল। ও খুড়ো, খুড়ো, আমাকে আমাকে একবার জমিদার মশাইয়ের কাছে নিয়ে চলো না গো, চলো না। আমি ওনার কাছে গিয়ে একটু সাহায্য চাইব। যদি উনি আমায় কিছু সাহায্য করেন। আহারে বাছা, ওসব ভাবনা কেবলই স্বপ্ন। উনি যে কিছুই করবেন না, সেটা যে গ্রামের সবাই জানে। তুমি নতুন, তাই এখন ওনার আসল রূপটা চেনো না। তবু আমি একবার নিচে যেতে চাই খুড়ো, আমি একবার নিজে দেখতে চাই উনি সত্যি আমায় সাহায্য করেন কি না। ও গণেশ দা, তুমি একটু নিয়ে চলো না গো, চলো না। আচ্ছা ঠিক আছে পলাশদা, এত করে যখন বলছো চলো তাহলে। তার আগে থেকেই বলে দিচ্ছি, সে যদি তোমায় সাহায্য করেও, তাতে ওর নিজের কোনো না কোনো স্বার্থ লুকিয়ে থাকবে। আচ্ছা তোমরা যাও, আমার একটু কাজ আছে গো, আমি চললাম। আচ্ছা ঠিক আছে, বেশ, আমরাও চলি। কি ব্যাপার, এমন সময় তোরা আমার বাড়িতে এসেছিস? কি হয়েছে? দেনা পাওনা বুঝে দিতে এসেছিস? ইয়ে মানে জমিদার মশাই। আজ্ঞে না জমিদার মশাই, আমি আপনার সঙ্গে দেখা করতে চেয়েছি, তাই ওনারা আমাকে আপনার কাছে নিয়ে এসেছে। তা তুমি কে? এ গায়ে লোক বলে তো মনে হচ্ছে না। আজ্ঞে আমি আপনার এই গ্রামে নতুন। ওই যে চৌরাস্তার মোড়ে আমার তেলে ভাজার দোকান আছে। ও হ্যাঁ হ্যাঁ, শুনেছি। তা সেই তেলে ভাজার দোকানই তুমি? এই তা বেশ, তেলে ভাজার স্বাদ আমার গ্রামকে মাতিয়ে রেখেছে। তবে এখন আমার কাছে কেন এসেছো বলো দেখি? আজ্ঞে কর্তামশাই, কাল রাতে ঝড়ে আমার গোটা দোকানটা তছনছ হয়ে গিয়েছে। এখন আমি একদম পথে বসেছি। এই দোকানটাই ছিল আমার শেষ সম্বল। কৃপা করে জমিদার মশাই আমাকে একটু সাহায্য করুন, আমাকে কিছু টাকা দিন। আমি ব্যবসা করে সেই টাকা যথাসময়ে ফিরিয়ে দেব আপনাকে। বাহ বাহ, তোমার সাহস দেখে তো ভালো লাগছে। আচ্ছা, যা শেষ হবে,
কিন্তু এতে আমার লাভ কি? তোমারে টাকা দেবো, তুমি ব্যবসা করবে, আবার সেই টাকা ফেরত দেবে, কিন্তু এখানে তো আমি কোনো ফায়দা পাচ্ছি না বাবু। আগে কর্তামশাই, আপনি আপনি কি চান কর্তামশাই? আমি আমি সব করব, শুধু একবার বলুন, তাও আমাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। বেশ, ঠিক আছে, আমার টাকায় তুমি যে দোকান করবে, সেই দোকান থেকে যা ইনকাম হবে তার থেকে 3 ভাগের 2 ভাগ আমায় দিবে। 3 ভাগের 2 ভাগ আপনার? তবে তবে আমি কেমন করে চলবো কর্তামশাই? আমি কিভাবে চলবো? ও, সেটা তোমার বিষয়। এখন রাজি হলে বলো, না হলে চলে যাও বাবু, আর ঝামেলা করো না। কি বললি? চলে যাব আমি? চলে যাব? হ্যাঁ? কারো মুখে আর কোনো শব্দ নেই, সকলেই পলাশের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। কিন্তু পলাশ আর সাধারণ মানুষ ছিল না, তার পুরো শরীর পরিণত হয়েছিল এক ভয়ঙ্কর অতৃপ্ত আত্মায়। তার সঙ্গে চারিদিকে বাজছিল সেই ঘণ্টা, যেই ঘণ্টা কেবল জমিদার রায়কান্ত সিং থাকাতে বিপদে আপদে বাজানো হতো। আরে আরে, এ তো সেই ঘন্টা। কে 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 তুমি? কি চাও? আর পলাশি বা গেল কোথায়? কেন রে রতনলাল, তুই আমাকে চিনতে পারছিস না বুঝি? আমি রে তোর মৃত্যু, তোর কাল, জমিদার রায়কান্ত সিং। আমি এসেছি। কর্তামশাই, কর্তামশাই, আপনি? কিন্তু আপনি তো 1 বছর আগে। হ্যাঁ, 1 বছর আগেই আমি গত হয়েছিলাম, কিন্তু তোর জন্য, শুধু তোর মতো বিশ্বাসঘাতকের জন্য আমার আত্মা এখনো শান্তি পায়নি। আমি তোকে দায়িত্ব দিয়ে গিয়েছিলাম এই গ্রামের শোক দুঃখে প্রতিটা মানুষের পাশে দাঁড়ানোর জন্য, কিন্তু তুই কি করলি রতনলাল? আমার প্রাণের গ্রামবাসীদের সঙ্গে তুই অন্যায় করেছিস, তাদের ওপর অত্যাচার চালিয়েছিস। এসব থেকে আমি আর থাকতে পারিনি, তাই পলাশের রূপে গত 1 সপ্তাহ আগে আমি আবার ফিরে এসেছি এই গ্রামে। আজ নিজে চোখে দেখলাম তোর আসল রূপ। প্রস্তুত হয়ে যা রতনলাল, এখনই প্রস্তুত হয়ে যা তোর মৃত্যুর জন্য। আমায় মাফ করে দিন কর্তামশাই, আমায় মাফ করে দিন কর্তামশাই। আমি লোভে আর লালসায় অন্ধ হয়ে গিয়েছিলাম, কৃপা করে আমায় ক্ষমা করে দিন। আমি আর কোনো অন্যায় করব না, কৃপা করে মাফ করে দিন কর্তা। খামোশ, একদম খামোশ। তোর মতো রক্তচোষার কোনো ক্ষমা নেই। আজ তোর বিচার এখানেই হবে। আর 1 মুহূর্ত দেরি না করে জমিদার রায়কান্ত সিংয়ের আত্মাটি বিকট হাসিতে ঝাঁপিয়ে পড়ল রতনলালের ওপর। ঠিক পরের মুহূর্তেই সে রতনলালের ঘাড়ে বসিয়ে দিল এক ভয়ঙ্কর কামড়। রতনলাল ব্যথায় ছটফট করে চিৎকার করতে লাগলো। চোখের পলকেই রতনলালের দেহ মাটিতে লুটিয়ে পড়ল।
আর অলৌকিকভাবে তার পুরো শরীরে আগুন লেগে গেল। করবি না রে, করবি না আর আমার গ্রামবাসীদের সাথে অন্যায়। গনিন, এখন তোরা মুক্ত। এই পাপীর হাত থেকে তোরা চিরমুক্ত। আর আজ থেকে গণেশই হবে এই পলাশপুরের নতুন জমিদার। সে এখনো যুবক, সৎ, পরিশ্রমী ছেলে। কিরে গণেশ, তুই রাখবি তো আমার গ্রামের মানুষদের খেয়াল? আমি আমি কর্তা, আমি চেষ্টা করব কর্তা, কিন্তু আপনি চলে যাবেন না, আপনি থেকে যান। আপনার মতো যে আর কেউ হবে না, কেউ না। আমি আছি রে, সব সময় তোদের মাঝেই আছি। শুধু চোখে দেখা যায় না, কিন্তু আমি আছি। তুই দায়িত্বটা ভালো করে পালন করিস গণেশ। ভালো থাকিস তোরা সকলে। আসি রে তবে, আসি, বিদায়। জমিদারের আত্মা ধীরে ধীরে মিলিয়ে গেল। বাতাসে শুধু তার শেষ কথাগুলো প্রতিধ্বনিত হতে লাগলো। আকাশে ভালো থেকো। পলাশপুরে সেই মুহূর্তে ঝমঝমিয়ে নামল মুষলধারে বৃষ্টি। গ্রামের মানুষ যেন কোনোদিনও এই রাতের কথা ভুলবে না। এই রাতেই শেষবার বেজেছিল পলাশপুরের ঘণ্টা। সবাইকে চমকে দেব, করবেন বেশে ভরে এসে দাঁড়াবো। কত সুন্দরী নায়িকা আমার, আমি হিরো হব। যা খুশি তাই, ইচ্ছা ইচ্ছা। পেন করে এসে কত সুন্দরী নায়িকা আমি হিরো ওই যে দুজন লোক হাঁটিয়ে হাঁটিয়ে যাচ্ছে, বাপ কা বেটা, বেটা কা বাপ। এই 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 আনটা হোন্ডা চলে গেল মনে হইল। একটা দুইটা অটো রিক্সা আসতেছে। এখানে শরীফ নামের এক ভদ্রলোক আসতেছে দিক দিয়ে। কত সুন্দরী নায়িকা বাগান কৃষি, বাগান কৃষি।
কেদিন সবাইকে চমকে উঠে।